আসসালামু আলাইকুম। মালেক্স লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম, সুস্বাগতম। আসলে মালেক্স লাইফস্টাইলটা আমার দেওয়া নয়। আমি আজ থেকে 10 বছর পূর্বে অনেকগুলো কঠিন রোগে আক্রান্ত হয়েছিলাম, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, আলজাইমার্স, ইনফ্লামেশন, প্রোস্টেট এনলার্জমেন্ট, এরকম অ্যালার্জি সহ নানান রোগে আমি আক্রান্ত হই। ওষুধ খেয়েও এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তখন আমি নিরুপায় হয়ে অনেক চিন্তা ভাবনা করে আমি বিশ্বের বিভিন্ন গবেষণা এবং লাইফস্টাইল মডিফায়ারদের চর্চা করি। এভাবে আমি অটোফেজি, খাদ্যাভ্যাস, ইয়োগা, মেডিটেশনের মাধ্যমে আমি আজ 5 বছর মেডিসিন ফ্রি আছি। আমি কিভাবে মেডিসিন ফ্রি হলাম, এই রহস্যটা জানার জন্য আমার ছাত্র, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাই আগ্রহ প্রকাশ করেছে এবং তারাই নামটা দিয়েছে যে তোমার লাইফস্টাইলটাই আমাদেরকে একটু শোনাও, এটা কিভাবে তুমি করেছো। আসলে আমি কোনো পুষ্টিবিদ নই, কোনো ডাক্তারও নই। আমি শুধুমাত্র গুগল, উইকিপিডিয়া বা বিভিন্ন পেপার, এগুলা থেকে কম্পারেটিভলি আমি সংগ্রহ করে আমার নিজের জীবনে এগুলো অ্যাপ্লাই করেছি। তবে আমি এটা শুরু করেছি আমার 60 বছর বয়সে, যখন কিনা আমার প্রতিদিন অন্তত 1 লক্ষ করে সেল কমে যাচ্ছিল। অর্থাৎ 10 লক্ষ সেল আমার মারা যাচ্ছিল, 9 লক্ষ সেল উৎপাদন হচ্ছিল। ঠিক তখন আমি এগুলো শুরু করেছি। মাশাআল্লাহ, আজ 5 বছর আমি দেখেছি আমার আগের যে স্ট্রেংথ ছিল, যেমন আমি 40 থেকে 50 বছর বয়সে যে স্ট্রেংথ নিয়ে আমি চলাফেরা করেছি, ওই স্ট্রেংথ আর এখনকার স্ট্রেংথের ভিতরে একটা তফাৎ আছে। এখনকার বডি ফিটনেসটা অত্যন্ত ভালো, এবং তখনকার একটু ফেটে ছিলাম। মাজা ছিল 36, আর এখন মাজা হচ্ছে 33। 3 ইঞ্চি মাজা কমে গেছে, 3 ইঞ্চি কোমর কমে গেছে। হ্যাঁ, তাহলে সেদিক থেকে আমি সুখী যে আমি 65 বছর বয়সও এখন আমার ওষুধ খাওয়া লাগছে না। আমার কোনো রোগ নাই এটা আমি বলবো না, যেমন আমার আইবিএস এখনও পুরোপুরি ভালো হয়নি। তবে আমি বলতে পারি অন্তত 70% হইল আমি উপকৃত হয়েছি আইবিএসে। কারণ আইবিএস এত জটিল একটা রোগ, এটা কিন্তু 1 বছর 4 বছরে কারো ভালো হয়েছে এরকম ইতিহাস নেই। এটা ভালো বলতে কিছু নেই, এটা আপনি অলওয়েজ চর্চা করে যেতে হবে। খাওয়া দাওয়ায় সতর্ক থাকতে হবে, টাইমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি সেভাবে চলতে পারেন তাহলে আইবিএসের সমস্যা না। তবে ইদানিং আমি একটা জিনিস আমার কাছে অদ্ভুত লাগে, আমি বাকহুইটের রুটি খাচ্ছি। বাকহুইটের রুটি আমি আগেও খেয়েছিলাম, তবে ইদানিং একটা বাকহুইটের আটা আমার হাতে পড়েছে। এটা ওরা নিজেরাই উৎপাদন করে, এটা তারা চাল করতে পারে না। এটা ওই গোটা দানাকেই ওরা ক্রাশ করে উপরের যেই খোসাটা এগুলা তারা ঝেড়ে ফেলে দেয়, এবং বাকি আটাটা, রুটিটা একটু কালো হয়, যা একটু অ্যাশ বর্ণের হয়, কিন্তু হলো অতটা মন্দ না। যেমন 2টা ওমেগা 3 ডিম দিলাম, 2টা ওমেগা 3 অল্প আছে,
যেমন আমি নারিকেল তেল দিয়ে যখন ভাজি, এটা 400 তাপমাত্রায় দিলে ধোয়া হয় না। হ্যাঁ, 400 তাপমাত্রায় দেই আমি, ফুড গ্রেড স্টেনলেস স্টিল যে পাত্র আছে ওইটাতে দেই। দেওয়ার পরে দেখা গেছে যে এটা কোনো রকমেই ধোয়া হচ্ছে না। তখন আমি ডিমগুলো দিয়ে দিই, একটু হিমালয়ান পিঙ্ক সল্ট ছিটিয়ে দিই, একটু মরিচের গুঁড়া ছিটিয়ে দিই, খুব সুস্বাদু। সাথে 2টা বা 3টা বাকহুইটের রুটি খাই, কতটুকু সবজি খাই, বাহ চমৎকার। আমি এখান থেকে দেখছি 30 থেকে 35 গ্রাম প্রোটিন আমি পাচ্ছি। যেহেতু আমি যোগা করি, একটু ব্যায়াম করি, দমের চর্চা করি, এখানে আমার একটু প্রোটিন বেশিই লাগে। কারণ হচ্ছে আমার তো টোটালি প্রোটিন, আমার বয়সের মানুষের প্রোটিন সাধারণত 40-50 বা 60 সর্বোচ্চ প্রোটিনের দরকার, কিন্তু আমি অন্তত 80-90 বা কখনো 100 গ্রাম প্রোটিন খাই, যেহেতু আমি শরীরচর্চা করি। তো সেই হিসাবে আমি বিভিন্ন প্রোডাক্টের উপর যে জিনিসগুলো আমি অ্যাপ্লাই করে দেখেছি, আমি জাস্ট গবেষক নই, আমি নিজের উপরে অ্যাপ্লাই করে আমি যা দেখেছি। যেমন আমি প্রথমে একটা কিনুয়ার কথা বলছি। কিনুয়া তো আমাদের দেশে উৎপাদন হয় ইদানিং, বাংলাদেশের পঞ্চগড়, কুড়িগ্রাম, তারপরে নাটোর, বিভিন্ন জায়গায় এই কিনুয়াটার উৎপাদন হয়। তবে এই উৎপাদনটা ওরা সার না দিলেও জমিটা কিন্তু লেড ফ্রি না, জমিটা কিন্তু অর্গানিক না, কিন্তু ওরা সার কীটনাশক দেয় না ওরা বলেছে, কিন্তু তারপরে জমিটা কিন্তু অতটা মানে অর্গানিক না। অর্গানিক না হলেও আমি দেখেছি যে এই জমি থেকে আপনার গাছে এবং গাছের পাতা পর্যন্ত লেড, ক্রোমিয়াম, আর্সেনিক এগুলা পচতে পচতে, এবং সেটা ওই ফলে গিয়ে আবার আমরা খাদ্য পর্যন্ত এনে এগুলা যখন আমরা বিভিন্ন জিনিসের সাথে এগুলাকে আমরা অ্যাকুমিলেট করি, যেমন কিনুয়াতে আমরা খালি কিনুয়া খাই না, এখানে বিভিন্ন মশলা দেই, এখানে বাদাম দেই, এখানে এটা তাপে দেই, ইত্যাদি সব কিছু দেওয়ার পরে আমার মনে হয় অতটা মানে দূষিত এটা আর থাকে না। এটা দেশীয়টা যেহেতু অর্ধেক দাম, বিদেশিটার অর্ধেক দাম, সুতরাং আমি এটা খাই। আগে বিদেশিটা খাইতাম, এখন আমি দেশিটাই খাই। এরপরে বাকহুইটটা ওদের একদম অর্গানিক। ওরা বলতেছে যে এটা জমিটা অত্যন্ত ভালো, এবং ওরা এতে কোনো রকম কীটনাশক বা এই কোনো রকম কিছুই ব্যবহার করে না। তবে কিনুয়াতে তারা জৈব সার ব্যবহার করে, কিন্তু এই বাকহুইটে ওরা কিছুই ব্যবহার করে না। হ্যাঁ, তারপরে আমি চিন্তা করতেছি আমি নিজে গিয়ে ওটা পরিদর্শন করব, আমি নিজে গিয়ে দেখব। হ্যাঁ, আর আমি যেটা বলি এটা কিন্তু আমি অর্গানিক হোক আর ইনঅর্গানিক হোক, যেমন সবজি তো আমাদের ইনঅর্গানিকই আমরা খাই, সবজি তো অর্গানিক খুব একটা পাওয়া যায় না। তারপরে আমি এটা খুব ভালো করে দেখি বা এটা ভিজিয়ে রাখি, যে কোনো উপায় হোক। অর্থাৎ মন্দের ভালো বলতে একটা কথা আছে, সবই মন্দ ভাই। পৃথিবীর বাতাস, কোথাও নির্মল বাতাস পাবেন না পৃথিবীতে। পাবেন কি? এরকম গ্যারান্টি দিতে পারবেন? পৃথিবীর কোথাও নির্মল বাতাস নেই। আছে? না, এমন কেউ বলতে পারবেন না। নির্মল ওয়াটার পৃথিবীর কোথাও নেই, এটা কেউ বলতে পারবেন না। হ্যাঁ, এটাকে মডিফাই করা হয় বিভিন্নভাবে, তবে নির্মল ওয়াটার পৃথিবীর কোথাও পাবেন আমার মনে হয় না। আপনি পৃথিবীর কোথাও অর্গানিক জমি পাবেন আমার মনে হয় না। হ্যাঁ, কেননা আলো, বাতাস, পানি, এই 3টা জমির জন্য এই 3টা জিনিস লাগবে। আপনি যদিও পানিটা আপনি বিশুদ্ধ পানি দিতে পারবেন, বাট বাতাসটা কীভাবে বিশুদ্ধ দিতে পারবেন? আকাশটাকে কীভাবে বিশুদ্ধ করবেন আপনি? ইট কান্ট বি পসিবল, ইট কান্ট বি পসিবল। আপনার যেই কসমিক কণা আছে, সূর্য থেকে যে ধূলিকণা আসে, যে হিলিয়াম, কার্বন, বাতাসে যেগুলো ভেসে বেড়াচ্ছে, বাতাসে যে দূষিত পদার্থগুলো ভেসে বেড়াচ্ছে, হ্যাঁ, একটা জমির জন্য, ওই এরিয়ার জন্য আপনাকে এটাকে দোষমুক্ত করা আমার কাছে